এই যে শেখ হাসিনা ফিরবেন বলছেন, শেখ হাসিনা ফিরবেন এবছরই ফিরবেন তিনি ঘোষণা দিচ্ছেন, পরিস্থিতি কি সেরকম আপনার মনে হয় এবছর? কারণ অনেকগুলো বাস্তবতা তো মানে আমরা জানি যে মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা এই বিষয়গুলো আছে বা রাজনৈতিক বাস্তবতা, পরিস্থিতি আছে শেখ হাসিনার ফেরার। শেখ হাসিনা তো নিজেই ডিক্লার দিচ্ছে যে চলে আসবে। এখন এদের এত উদ্বিগ্ন হওয়ার কি আছে যে শেখ হাসিনাকে অন্যজন ফেরত আনবে? ফেরত আনার মতো তাহলে কাজগুলো কেন করবেন? ফেরত আনার মতো ঘটনাগুলো কেন করেছেন 2 বছর ধরে? বলেছে আপনি কি আজকে মনে আসুন। করেন যে আসলেই আসবে শেখ হাসিনা? কারণ এর আগেও আমরা শুনেছি চট করে ঢুকে পড়বো, খুব কাছেই আছি, শেখ হাসিনার ফোন আলাপের মাধ্যমে শুনেছি। মানে আসলেই কি এরকম, নাকি এটা এক রকমের মানে চাঙ্গা করার জন্য বলা বা কথার কথা বলা? আপনার কাছে কি মনে হয়, তিনি কি আসলে মিন করছেন যে তিনি এবছরই দেশে ফিরবেন? শেখ হাসিনা এই বছরই ক্ষমতায় চলে বা এই দেশে চলে আসবে। মানে বাংলাদেশের মানুষ এখনো শেখ হাসিনার জন্য অস্থির। বাংলাদেশে যে মৌলবাদী উত্থান হচ্ছে, যে উগ্র রাজনীতির উত্থান হচ্ছে, সেটাকে সেটাকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগ কিংবা বিএনপির মধ্যে এক সময় না এক সময় ঐক্য হবে, এবং এই ঐক্যের কোনো বিকল্প নাই। কারণ আওয়ামী লীগকে ছাড়া এদেরকে প্রতিহত করা বিএনপির পক্ষে একা সম্ভব হবে না তখন। মানে আওয়ামী লীগকে প্রতিহত করা বিএনপির পক্ষে একা সম্ভব হয় না, আবার মানে বিএনপির পক্ষে এদেরকে প্রতিহত করাও একা সম্ভব হয় না। বিএনপিকে একরকম একটা মানে মাইন্ড কারচিপার মধ্যে পড়া যাকে বলে, ওরকম একটা অবস্থায় পড়ে থাকে। বিএনপি তো রাজনৈতিক শক্তি, তারা ওইভাবে তো না, ওইভাবে তো স্ট্রং না। আওয়ামী লীগ কিংবা জামাতের মতো মিলিটেন্ট পার্টি তো তারা না। এই যে রাস্তার মারামারি যেটা, সেটাতে তারা জামাত এবং আওয়ামী লীগের মতো দক্ষ না। আমি মনে করি যে সবকিছু সময় বলে দেয়, ওনার একটু ধৈর্য ধরা উচিত। ওনার বরং এখন বেশি মনোযোগ দেওয়া উচিত তার দলের দল সংগঠিত করার ব্যাপারে। দল দল সংগঠিত করা, দলের নেতৃত্ব চেঞ্জ করা, এই সমস্ত বিষয়গুলো যদি উনি গুরুত্ব দেন, তাহলে সময় আসবে, সে সময় উনি অবশ্যই দেশে আসতে পারেন। উনি যদি নিজের দেশে আসতে চান, ওনাকে কে বাধা দেবে? সরকারও তো বাধা দিচ্ছে না, কিংবা বিরোধী দলও তো বলছে না আপনি আসতে পারবেন না। মানে তার শেখ হাসিনা তো এক্সপিরিয়েন্সড লোক। ওনার তো আর ওনার তো আর এসে ক্ষমতা যদি পাওয়ার সৌভাগ্য হয়, উনি তো এসে বসে থাকার লোক না যে রাষ্ট্র কোথায় যাবে, কিভাবে চলবে, এরকম কিছু হবে না। তো ইউনুস যদি আসতে পারে, এখান মাহাতির তো 99 সাল বা 90-এর উপরে গিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসছে, এরকম নজির বহু আছে। মূল বিষয় হচ্ছে আপনি সুস্থ আছেন কিনা। সুস্থ থাকলে তো উনি রাজনীতিতে আসতে পারবেন, তার দলের নেতা কর্মীরা যদি চায়। কিন্তু ধরেন এর মধ্যে আরো কয়েকটা বিষয় আছে জনাব আনিস আলমগীর, যেমন ধরেন ডাক্তার জাহেদ তিনি বললেন যে শেখ হাসিনা ফিরলে তার সাথেও ইনসাফ করা হবে, তার সাথেও এক্সট্রা জুডিশিয়াল কিছু করা হবে না। এদিকে মাহফুজ আলম তার পোস্টে সেটি দেখেছেন আওয়ামী লীগ ফিরেছে তিনি বলছেন। অন্যদিকে আসিফ নজরুল সাবেক আইন উপদেষ্টা তিনি বলছেন আওয়ামী লীগ ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার ইত্যাদি ইত্যাদি বিষয় হচ্ছে। মানে হঠাৎ করে সবাই আওয়ামী লীগ ফিরেছে এই বিষয়টা নিয়ে মেতে উঠলো কেন? এটা হতে পারে যে শেখ হাসিনার বক্তব্য থেকেও হতে পারে। শেখ হাসিনার বক্তব্যের পরে তো মাহফুজ এটা দিয়েছিল। মাহফুজ যে কথাগুলো বলেছে, অকপটের সত্য কথাগুলো বলেছে। যদিও এখানে শেখ হাসিনা ফিরবে যেরকম পয়েন্ট গুলো দিয়েছে, কেন ফিরবে, এবং প্রত্যেকটা পয়েন্টই ভ্যালিড ছিল। শুধু এটা যোগ করতে পারতো আমি বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবন থেকে নামিয়ে ফেলেছি, এবং আমরা আরো আরো ওই ইয়েতে ক্ষমতায় থাকাকালীন, মন্ত্রিসভা থাকাকালীন নিজেরা এটা নিয়ে চুপ করেছিলাম, কোনোদিন টু শব্দ করিনি। এগুলো যোগ করলে আরো ভালো হতো। বাট প্রত্যেকটা পয়েন্টেই সে যথার্থ বলেছে। বাস্তবতার দিক থেকে তার কথাগুলো ঠিকই আছে যে বাংলাদেশে তো আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল না। ক্ষমতা থেকে যারা গদিচ্যুত হয়েছে, যারা 17 বছরে এমন এটা কি বলবো কর্তৃত্ববাদী শাসন করে গিয়েছে, অনেককে অখুশি করেছে, বিরোধী দলের মত কে দমন করেছে, কথা বলার স্বাধীনতা দেয় নাই। এই যে মৌলবাদী গোষ্ঠী যে খুব ক্ষিপ্ত, সেই ক্ষিপ্ততার তো কারণ আছে, তারা অবদমিত ছিল। তো সার্বিকভাবে মাহফুজ যে কথাগুলো বলেছিল সেটা যেমন সত্য, এবং এই সত্যর মধ্যে এটাও সত্য লুকায়িত ছিল যে কাজগুলো তারা করেছে। ইসলাম ইয়ে মাজার ভাঙা, তারপরে বঙ্গবন্ধুকে অপমান করা, মুক্তিযুদ্ধকে অপমান করা, 24 দিয়ে 71-কে ঢেকে দেওয়া, সবগুলো পয়েন্টই ঠিক আছে, এবং 32 নম্বর ভাঙা। তারপরে যে যে কথাটা থাকে সেটা হচ্ছে যে
আওয়ামী লীগ তার ক্ষমতায় আসতেছে কেন? কারণ হচ্ছে যে আওয়ামী লীগ তো ন্যাচারাল, যদি তারা যদি ইনক্লুসিভ সোসাইটির কথা চিন্তা করত, তারা যদি একটা ইনক্লুসিভ রাজনীতির কথা চিন্তা করত, রাষ্ট্রটাকে তার পথে এগিয়ে দিয়ে যেত, আমরা যেটা আশা করেছিলাম ইউনূসের কাছে, সেটা তো হয় নাই। সেটা হয় নাই বলে আওয়ামী লীগের আশার ক্ষেত্র তৈরি হয়েছে। আওয়ামী লীগ তো এখানে আসলেই তো এখানে আজকে আওয়ামী লীগ নিয়ে যত কথা হচ্ছে, আওয়ামী লীগ যত প্রাসঙ্গিক হয়ে উঠেছে, এগুলো তো ইউনূসের দুঃশাসনের কারণে হয়েছে, ইউনূসের অপশাসনের কারণে হয়েছে, মব সংস্কৃতির কারণে হয়েছে, যেটা আশকারার যেটা কারণে আপনি হয়েছে। বলছেন যে মাহফুজ আলম যথার্থই লিখেছে, কিন্তু আবার অন্যদিকে হ্যাঁ, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল যেটি লিখছেন, তিনি বলছেন আওয়ামী লীগ ছিলই ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। তো কি হয়েছে? আওয়ামী লীগের দম্ভ কোন কালে ছিল না? আগেও ছিল, এখনো ছিল, সবসময় ছিল। তো নতুন কিছু না, উনি এমন মহা জ্ঞান কিছু দিয়ে যান নাই। এখন এখানে যা বলেছে মাহফুজ, সেটাই সত্য। করেন এই যে আহ, শেখ হাসিনা ফেরার একটা চাপ বা হুমকি যদি বলি, অন্যদিকে পদত্যাগের কথা বলছেন মানে জামাত ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রীকে এই রামিসা হত্যাকাণ্ডের ঘটনাকে ঘিরে রাস্তায় আন্দোলন শুরু হয়েছে। মানে এতগুলো চাপ সামলাতে পারবে সরকার? আপনি একটা দেশের প্রধান বিরোধী দল বা প্রধান দলকে আপনি ক্ষমতার বাইরে রেখেছেন, যারা টু শব্দ করতে পারছে না, তাদের হাজার হাজার নেতাকর্মী জেলে পড়ে আছে, তারা একটা মিছিল করলে তাদেরকে ধরে ধরে নিয়ে জেলে দিচ্ছেন। তো এত যে অবদমন আপনি করছেন, তার প্রতিক্রিয়া তো একটু হবে, সেই চাপ তো আপনাকে নিতেই হবে। কিন্তু মানে আপনি বলছেন যে এই চাপগুলো আসলে সরকারের গায়ে লাগবে না, সেই রকম শক্ত অবস্থানে থাকতে পারবে। আপনি এর আগে বলেছিলেন যেমন সেনাবাহিনী মানে সরে গেলেই সরকারের অবস্থা খারাপ হয়ে যায়, যেটা এরশাদের কথা বললেন, বা আপনি 5ই আগস্টে শেখ হাসিনার কথা বললেন। মানে এই জামাত ইসলাম তো বলছে আরও একটা গণ অভ্যুত্থানের কথা। সরকার তার মানে যেখান থেকে সাপোর্ট পাওয়ার কথা পাবে তো সময় মতো? গণ অভ্যুত্থান কি এদের ছেলে খেলা? 2 দিন পর পরই হবে। গণ অভ্যুত্থান যদি হয়, সেটা জামাত করবে। জামাত যদি করবে, সেটা সামনে যদি যেটা অপেক্ষা করছে, সেটা হচ্ছে গৃহযুদ্ধ, গণ অভ্যুত্থান না। কারণ আপনি একটা একটা প্রধান রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে অবদমন করে আপনি গণ মানে কি গণ অভ্যুত্থান ঘটাবেন, এটা এমনি এমনি থাকবে? গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাস তো বলে না 10-15 বছরের আগে আগে হয়েছে কখনো। বাংলাদেশে গণ অভ্যুত্থান এত সহজে আর হচ্ছে না। যেটা হবে, যেটা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, আমাদের রাজনৈতিক চরিত্র, রাজনৈতিক সিদ্ধান্ত যদি আমরা পরিবর্তন না করি, সেটা হবে গৃহযুদ্ধ। দেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে, গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছে না। আপনি বলছিলেন একটু আগে যে জামাতে ইসলাম মানে তারা এই যে মানে সিলেক্টিভ রাজনীতি করছে, রামিসা হত্যাকাণ্ড নিয়ে কথা বলছে, কিন্তু হামে 500 শিশু মারা গেল, তাদেরকে নিয়ে কেন কথা বলছে না? এই যে উপদেষ্টারা কথা তো বলছেন, আসিফ নজরুল কথা বলছেন, মাহফুজ আলম কথা বলছেন, কিন্তু মানে তাদের যে সময়ের হামের মৃত্যু সেই বিষয়টা তারা বলছেন না। বা ধরেন যেটা নিয়ে আপনারা অনেক সমালোচনা করছেন, অর্থনীতিবিদদের সমালোচনা করছেন, বাণিজ্য চুক্তি, সেটি নিয়ে তো তারা বলছেন না। মানে হুম। কি মনে হয় এটি এটি মানে এখানে? ওই একই জায়গা, হ্যাঁ। ও একই জায়গা। ইউনুস, ইউনুস আব্বা হুজুর, ওর বিরুদ্ধে যায় কথা, যতগুলো দায় দায়িত্ব গুলো তো ওদের আব্বা হুজুরের ঘাড়ে যাবে। এখন সেটা কিভাবে সমালোচনা করবে? তারা ওই এক জায়গায় আটকে আছে। তারা যদি চোখ মানে খুলে যদি সমালোচনার জায়গায় সমালোচনা করতো, তারা যদি সিলেক্টিভ না হতো, তারা যদি দেশের কল্যাণ চায়, তারা যদি মনে করে যে এই যে এই দেশটাকে আমরা সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে, এই দেশটাকে টুকরো টুকরো করে আমাদের কোনো লাভ নাই, তাহলে তারা এটা নিয়ে কথা বলতো। তারা এটা নিয়ে কথা বলে না, এই জন্যই যে সে অপকর্মের দায় তা ওদের ঘাড়ে আছে। ওরা তো এগুলো করেছিল। ইউনুস তো একা না। ইউনুসের সহযোগী কারা? এই আসিফ নজরুল বলেন, এই আসিফ বলেন, যা আদার্স যেগুলো আছে, এই মাহফুজ বলেন, এরা কি দায় দায়িত্ব এড়াতে পারবে? তো ওরা কার সমালোচনা করবে? নিজের গায়ে কি নিজে থুতু দেবে ওরা? যেটি দেখলাম যে নাসির উদ্দিন পাটোয়ারি তিনি আবারও টিম হামলার শিকার হয়েছেন, আবারও তাকে টিম নিক্ষেপ করা হয়েছে। বিচারের দাবিতে থানার সামনে গিয়ে বসেছিলেন, সেখানে স্লোগান হয়েছে। মানে নাসির উদ্দিন পাটোয়ারি এরকম বারবার হামলার শিকার হচ্ছেন, এই বিষয়ে আপনি মানে কি বলবেন? এবং দেখলাম যে ছাত্র দলের একজন নেতা আমানুল আমান তিনি বলছেন জিলহজ মাসে শয়তানের উপর পাথর মারার কথা, সেখানে ডিম মারা হয়েছে, মানে একরকম নাসিরুদ্দিন পাটোয়ারিকে ইঙ্গিত করেই বললেন। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? না, ডিম তো একটা ক্ষোভ প্রকাশের একটা ভাষা, স্বাভাবিক এবং ইন্টারন্যাশনালি স্বীকৃত ভাষা। এটা যে বাংলাদেশে হচ্ছে তা তো না। কিন্তু ঢিল মারাটা ভালো না আর কি, বা শারীরিক আঘাত করা, যেটা আমি দেখলাম নাসিরউদ্দিনকে শারীরিক আঘাতও করা হয়েছে। তবে নাসিরউদ্দিন
ব্যাপারে দীর্ঘদিন থেকে তো অভিযোগ, উনি প্রধানমন্ত্রী থেকে শুরু করে যাকে ইচ্ছা আমার কথাগুলো যদি অপছন্দ হয় আমার বিরুদ্ধে একটা বলে দিলেন, বলে ওরা, এনসিপি লোকজন বলেও। তো এই যে কালচারটা, আমার যা ইচ্ছা তা আমি বলে দিলাম একজনের বিরুদ্ধে, এটা কোনো, এবং তারা তো একটা পদে আছে, নাসিরউদ্দিন বা তার দলের অন্যান্য নেতা, বড় বড় নেতারা, তারা তো তাদের পদমর্যাদা রাখা উচিত। তারা যদি আরেকজন প্রতিপক্ষকে বা মত পছন্দ হচ্ছে না ওরকম লোকদেরকে গালাগালি করেন এবং আজে বাজে কথা বলেন, তো তাদের সমর্থক যারা থাকে তারা তো উত্তেজিত হতেই পারে। তারা তো জাতীয় পার্টির মতো এই যে গৃহপালিত বিরোধী দল হিসাবে তাহলে পরিচিত হয়ে যাবে। কারণ এটা তো সবাই জানে, আমরা আর মাহমুদের ইলেকশন হয়েছে, আমরা ভাগাভাগি করে নিয়েছি, আমরা আন্ডার টেবিল ডিল করেছি। তো এটা আপনি যখন রাজপথে কিছু নিয়ে বলবেন না, তখন তো এটা নিয়ে সমালোচনা হবে। সমালোচনা যেটা হচ্ছে সেটা হচ্ছে সিলেক্টিভ কেন করছো। রাজপথে যদি আন্দোলন করতে হয় তাহলে ভালোভাবেই করো, সব ইস্যু নিয়ে করো, সরকারের ব্যর্থতা নিয়ে করো। এই ব্যর্থতাগুলো যদি করা, এগুলো যদি প্রতিবাদ করা হয়, সরকারেরও উপকার হয়, দেশেরও উপকার হয়, সরকারও চলতে পারে যে আমরা কোন জায়গায় ভুল করছি। কিন্তু সিলেক্টিভ যদি ইয়ে হয়, ইস্যু হয়, তাহলে তো সরকার বুঝতে পারবে না আসলে কোন জায়গায় ভুল করছে তারা এবং কোন পথে যাওয়া উচিত তাদের। তারা তো বুঝতেছে এগুলো হচ্ছে হিংসা বা কথার মানে প্রতিহিংসা বশত করছে বা দেখানোর জন্য করছে। আমি একটা জিনিস খেয়াল করেছি, নাসিরউদ্দিন এই কাভারেজ পাওয়ার জন্য যেমন আবল তাবল বকে, আমি যেটা জি। বলছি নাসিরউদ্দিনকে হামলাকে আমি সমর্থন করি না, এবং আমি মনে করি যে উনার নেতা হিসাবে উনার আর একটু সংযত হওয়া উচিত। এখন এই ঘটনার দ্রুত বিচার চাইছেন সেই দলেরই নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সাবেক উপদেষ্টা, এবং তিনি বলছেন যে ভায়োলেন্স চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে সেটা দেখিয়েছি, তিনি এটি বলছেন। মানে আবার সেই ভায়োলেন্সের প্রসঙ্গটি আসছে, মানে ভায়োলেন্সকে কদিন পর পর আমাদের দেখতে হবে। তখনও আমরা এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মুখ থেকে পরবর্তীতে শুনেছিলাম যে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি ছিল, সেই অস্ত্রগুলো কোথায়? আবার কি মানে সেই অস্ত্র ব্যবহার, ভায়োলেন্স, তার একটা মানে সংকেত বা ইশারা দিয়ে রাখা হচ্ছে, হুমকি দিয়ে রাখা হচ্ছে? এটা আসিফ মাহমুদ কিংবা তার দলের লোকদেরকে আপনি কোশ্চেন গুলো বেটার হতো। আমি তো এটা জানি না, আমি এটা বলতে পারবো না, কিন্তু আমি যেটুকু অবজারভেশন আছে আমার, সেটুকু আমি অলরেডি পত্রিকা আমার ফেসবুক স্ট্যাটাসে লিখেছি যে আমি এটার এই ভায়োলেন্সের নিন্দা করেছিলাম জুলাইতে। আমি আমি বলেছিলাম আমি শান্তিপূর্ণভাবে শেখ হাসিনার এই যে পিরিয়ড চেঞ্জ চেয়েছিলাম, একটা সরকার পরিবর্তন চেয়েছিলাম। কিন্তু যখন আমি এই ভায়োলেন্সের বিরুদ্ধে লিখেছি তখন এরা আমার বিরুদ্ধে সম্মিলিত আক্রমণ করছে যে আমি শেখ হাসিনার পক্ষ নিয়েছি। হ্যাঁ, কিন্তু তো আজকে তখন শান্তিপূর্ণভাবে কি সেটা সম্ভব হতো বা হচ্ছিল? 17 বছরের মতো তো হয়ে যাচ্ছিল, শান্তিপূর্ণভাবে কি হওয়ার মতো পরিস্থিতি ছিল? ছিল, থাকবে না কেন? সেনাবাহিনী যখন মানে ক্ষমতার উপর থেকে ইয়ে হয়ে যায়, লাঠিয়াল বাহিনী সাজবে না বলে দেয়, তখনই এদের পতন হয়। শেখ হাসিনারও এভাবে হয়েছিল, এরশাদেরও এভাবে হয়েছিল, 90 আগে যতগুলো আন্দোলন হয়েছে সেগুলো হয়েছে, 96তেও তাই হয়েছিল। এই ক্ষমতা পরিবর্তন সবগুলো এরকমই হচ্ছে। তো এখানে যে বিপ্লব করে মহা উদ্ধার করে ফেলেছেন তা না। কথা হচ্ছে যে সেনাবাহিনী তখন কোন দিকে অবস্থা নিয়েছিল। এরশাদের আমলেও সেই একই অবস্থা, আমরা বিপ্লব করে মহা কিছু করেছিলি তা না। আমরা যখন রাস্তায় নেমেছি সেনাবাহিনী দেখেছে যে আর পথ নাই, রাস্তা যখন বন্ধ হয়ে গেছে, দেশ যখন অবরুদ্ধ হয়ে যায় তখন কি হবে। এভাবে ক্ষমতার পরিবর্তন হয়। এখন আসিফ মাহমুদরা সশস্ত্র করেছে, সেটা তারা স্বীকার করছে এখন। এখন সে তার নিজের স্বীকারোক্তিতে আসতেছে। এর আগে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর লোকেরা বলেছিল আমরা রেল ভেঙেছি, আমরা অমুক করেছি, আমরা সড়ক ভবনে হামলা করেছি, তারপর টেলিভিশনে হামলা করেছি, সেগুলোকে ওনারা গুরুত্ব দেন নাই। এখন প্রথম সারির নেতারা বলতেছেন যে আমরা এগুলো করেছি, ভায়োলেন্স আমরাই করেছি। এবং আপনি নিজে আবার আসিফ মাহমুদের আরেকটা উদ্ধৃতিও দিচ্ছেন যে সশস্ত্র হামলার ইয়ে ছিল, প্রস্তুতি ছিল তাদের। তো এখন তো ইন্ডেমনিটি পেয়ে গেছে এই সমস্ত ঘটনাবলিতে, ভবিষ্যতে এগুলো রেকর্ড হবে বরং এদের জন্য, এবং ইন্ডেমনিটি তো শেষ না। সেই জন্যই এরা আওয়ামী লীগ ভীতিতে মরে। এই যে রাজনীতি এই যে 5 আগস্টে যেটা ঘটলো, সেটা তো শান্তিপূর্ণভাবে হতে পারতো। এই রাজনৈতিক দল যারা যারা বিতাড়িত হলো, তারা যদি আবার আবার যদি তাদের মধ্যে যারা কালফিট ছিল তাদেরকে বাদ দিয়ে
যদি রাজনীতি করার সুযোগ হতো, তাহলে এরশাদ যেমন ক্ষমতায় হারানোর পর ৩য় নম্বর দল হয়েছিল, আওয়ামী লীগ হয়তো ৩য় নম্বর দল হতো, কিন্তু আওয়ামী লীগকে তো সেই সুযোগটাই দেওয়া হয়নি। একটা ইনক্লুসিভ ইলেকশন তো এখানে হয়নি। জি। এখানে যে ধরনের ইলেকশন হয়েছে, এখন সেই ইলেকশন নিয়েই কথাবার্তা হচ্ছে, সেই ইলেকশনের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতেছে। এই সরকার কতদিন থাকবে? এই যে আপনি বলতেছেন বাবা শেখ হাসিনার যে বিষয়টা, শেখ হাসিনা আসবে কি আসবে না, এই কথাগুলো তো আর দরকার হইতো না। আসলেও আসছেন, আপনি আসেন, কিন্তু এই ক্ষমতার স্থায়িত্ব নিয়ে তো এখন ভয়ভীতি লেগে গেছে। এবং আপনি যা কিছু বলেন, কিন্তু ক্ষমতার স্থায়িত্বের প্রশ্ন যখন আসবে, তখন আবার এরা এক হয়ে যাবে, আওয়ামী লীগের বিরুদ্ধেই এক হবে, আওয়ামী লীগকে তখন একসঙ্গে প্রতিরোধ করার জন্য ডাক আসবে।